ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয়র আগে স্থানীয় ভোট নয়। নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়ে নতুন উদ্যমে রাজনীতির মাঠে জামাত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা সেক্রেটারি জেনারেলের। বুলেটের পর এবার হবে ব্যালট বিপ্লব। এনসিপি ক্ষমতায় গেলে বিচার হবে আওয়ামী আমলে আর্থিক কেলেঙ্কারির। ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের দুষলেন নেতারা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ। ভিকটিমের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে গ্রেফতার ৩। এবং ৫ জুলাইয়ে নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার ওপর, জানালো কেন্দ্র ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকেও। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ 16 দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। 5ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ 16 দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। মাঠে ময়দানে সোচ্চার না থাকি। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামাত ইসলামী। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। প্রায় 1 দশক পর নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নিজেদের তৎপরতা বাড়াচ্ছে বলেও জানান জামাতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সির রিপোর্ট।
2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির মাঠে কোণঠাসা হতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীদের শিকার হতে হয়েছে জেল জুলুমের, হারাতে হয়েছে দলীয় প্রতীক ও নিবন্ধন। এমনকি জুলাই বিপ্লবের সূর্য যখন মধ্য গগনে, তখন পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিবন্ধন ফিরে পেয়েছে দলটি। সেই সুযোগে নতুন উদ্যমে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। তবে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট তৈরির শঙ্কার কথা জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কাঠামো এখন রাষ্ট্রে করা হয়েছে সেই 54 বছর ধরে, এটা একটা মেশিনারির মধ্যে, এখানে যে ঢুকবে সে স্বৈরাচার হবে। উইদাউট রিফর্ম, সংস্কার ছাড়া ইলেকশন হলে এই দেশের এই রাজনৈতিক পরিবর্তন কোনো মূল্য থাকবে না, আবার স্বৈরাচার পয়দা হবে। সংস্কারের কাজগুলো সব পারবেন না, মৌলিক সংস্কারগুলো করেন, আর এই অপরাধী গণহত্যাকারী মানবতা বিরোধীদের বিচারটা আপনি করেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত। এবার গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা সে শঙ্কাও জানালেন সেক্রেটারি জেনারেল। সম্প্রতি লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কতটা সোজা থাকতে পারবেন, কতটা নিরপেক্ষ থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন। 100% আস্থা রাখতে পারছে না, কিছুটা কনসার্ন, শঙ্কা। সেটা হলো নির্বাচনটা জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা আমরা সেখানে একটু আশঙ্কা করছি যে বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে, এখনও করছে, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা। আগে স্থানীয় নির্বাচনের দাবি করে এলেও এরই মধ্যে সংসদীয় 300 আসনেই দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু করার যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছে, আমরা সে ব্যাপারে আস্থা রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলেও অবস্থান দলটির। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ যোগ দেন বিশিষ্ট জনেরা। বক্তব্যে ঐক্যমত কমিশনের সব বিষয়ে একমত করতে চাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে দল, সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি, কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার দিতে হবে কঠিন পরীক্ষা।
ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এমনই বার্তা দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকেই নজরে রাখা হচ্ছে বলে জানান তিনি। আহমেদ সালাহিনের রিপোর্ট। কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো জনগণের দাবি নিয়ে প্রায় 17 বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সবকিছুর মূলেই ছিল বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের। ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় 11 মাস। ভোটের প্রশ্নে নানা সমীকরণে আগামী ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে সরকার। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের 7-8 মাস আগেই জনসম্পৃক্ততা ও দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার ফেস্টুনও সেটেছেন অনেকে। আমরা একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে এবং ছিল এবং থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যায়। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাকর্মীদের, এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনগণের সমর্থন সহ নানা যোগ্যতা। যে শুধুমাত্র ত্যাগ তিতিকার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী। শুধুমাত্র তার ত্যাগ তিতিকাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি সেটা ভুল হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, হাতের সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের নজরে রাখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বন্টনের বিষয়গুলো সামনে আসবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারবো। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। 36 দিন কর্মসূচির পালন করবে বিএনপি ও জামাত। শহীদদের জন্য দোয়া, পরিবারের জন্য বিশেষ সম্মাননা ও আলোচনা সভা সহ থাকছে বিভিন্ন আয়োজন। ছাত্র জনতার 36 দিনের আন্দোলনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিপথ। গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে। সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা আয়োজন হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। 24-এর গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাই সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। শনিবার দুপুরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করেন আয়োজক কমিটির সদস্যরা। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত যাব, মানে 5ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে 6 আগস্ট। যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে।
এদিকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত। 1 জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় হবে দোয়া মাহফিল। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিলের মধ্যে দিয়ে শেষ হবে মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। শহীদ আবু সাইদ তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 36 দিনের মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করা এবং রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিলে 5 আগস্ট পর্যন্ত সময় দিয়ে শেষ হলো দুদিনের রোড মার্চ। সরকার সরে না এলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। স্টার্লিংয়ের সঙ্গে চুক্তি বাতিল এবং যুক্তরাষ্ট্র, ভারত সহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি অবিলম্বে বাতিলের দাবি নেতাদের। বামদল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চ শনিবার বিকেল 3টায় পৌঁছায় চট্টগ্রামে। পরে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে স্লোগানে বন্দর ভবনে পৌঁছায় রোড মার্চটি। সেখানে সমাবেশে বক্তারা নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা, রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিল সহ জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো ধরনের উদ্যোগ বন্ধে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা বন্দর লিজ দেব না, লক্ষ্য দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। রাখাইন এইখানে করিডোর দেওয়া মানে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে ফেলা, এইটা আমরা হতে দেব না। এই সময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। আমরা আগামী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমরা উদযাপন করব। তারপরে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। রোড মার্চের শেষ পর্যায়ে স্লোগান দেয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকটি সংগঠনের কর্মীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরে আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অল্প কিছু মানুষ দেশের 90% ব্যবসা নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য গড়ে তুলেছে। আন্তর্জাতিক এমএসএমই দিবসের আয়োজনে বক্তারা বলেন, বুলেটের পর এবার হবে ব্যালটে বিপ্লব। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নিয়ে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি সারা দেশের উদ্যোক্তা নিয়ে কাজ করছে। 10 বছরে 1 লাখ উদ্যোক্তা তৈরি করে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থার লক্ষ্য ঠিক করে তারা। এবারে প্রথম সংগঠনটি বড় আয়োজনে পালন করল জাতিসংঘ স্বীকৃত এমএসএমই দিবস। আলোচনা সভায় যোগ দেন এনসিপির নেতারা। মূল প্রবন্ধে বলা হয়, 100 টাকার মধ্যে ব্যাংকগুলো মাত্র 12 টাকা এসএমই খাতে ঋণ দেয়। সভায় এনসিপির মুখ্য সংগঠক ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের ভূমিকাকে দায়ী করেন। নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি, অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আমাদের একটা চক্রের বিরুদ্ধে ফাইট করতে হবে। একই সভায় তরুণদের দিয়ে চাঁদাবাজি, মাস্তানি করে টাকা আয়ের পথ বন্ধ করা হবে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এনসিপি ক্ষমতায় গেলে 15 বছরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেব। অনুষ্ঠানে বিভিন্ন খাতের 20 জন তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে
সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার উপর, এমনটা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। নতুন অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কি থাকছে এবারের মুদ্রানীতিতে? জুন পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল, এটা 6-7 মধ্যে নামিয়ে আসলো কিনা, যদি অফিসিয়ালি নেমে আসে তবে এক ধরনের সিদ্ধান্ত হবে, আর যদি দেখে না এখনো আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি তখন হয়তো আগের রিজিড অবস্থা আর একটু কন্টিনিউ করতে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার, রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, রিজার্ভ বিল্ড আপ সব কিছু এবং ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলেই আমরা কনসিডার করে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এবং ইনফ্লেশন কমে আনা, এই লক্ষ্যেই কিন্তু মনিটারি পলিসি ডিজাইন করা হবে। অর্থনীতিবিদরা বলছেন শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে। বিনিয়োগ যদি বৃদ্ধি না করতে পারি, কর্মসংস্থান যদি বৃদ্ধি না করতে পারি, প্রবৃদ্ধি যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। কাজে এটাকেও মাথায় রাখা প্রয়োজন হবে যখন নতুন মুদ্রানীতি বিগত আগামী 6 মাসের জন্য ঘোষণা করা হয়। 2006 সাল থেকে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও 2019 সাল থেকে তা একবারে নামিয়ে আনা হয়েছিল। অবশ্য 2022-23 অর্থবছর থেকে আবারও বছরে 2 বার মুদ্রানীতি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে শনিবার দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল 3টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে শুরু করতে হবে। এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 15-10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত দিচ্ছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআর এর অচল অবস্থায় দৈনিক 2,500 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ী নেতাদের। আছে ক্রয় আদেশ বাতিলের হুমকিও, যার নেতিবাচক প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে অনেক রফতানিমুখী প্রতিষ্ঠান।
এমন নানা শঙ্কার কথা তুলে ধরে সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এক টেবিলে বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসি বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন। এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এক যৌথ সংবাদ সম্মেলন। প্রথমে সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে তুলে ধরা হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাসুল গুনছে দেশের অর্থনীতি সেই চিত্র। দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টের বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। এ সময় বিজিএমইএ সভাপতি জানান, এনবিআরের অচল অবস্থায় দৈনিক ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস, প্রথমেই যেটা ফারিস ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। আমাদের ভবিষ্যৎ কি? সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পয়লা জুলাই থেকে গ্রাহককে ৪০০ টাকায় ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। উল্টো ৪০০ টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতে বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন ৬৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন ১,৪৩,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। গেল মে মাসে গ্রাহক পর্যায়ে ৫ থেকে ২০ এমবিপিএস পর্যন্ত ৩ ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম ২০% বা ১০০ টাকা কমায় বিটিআরসি। পহেলা জুলাই থেকে ৫০০-র পরিবর্তে ৪০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের ২ দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের ৪০০ টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা ৪০০ টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে ১৮ কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক ইউএস এর কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সুদহার বেড়ে ১৪% হওয়ায় বেসরকারি খাতে ব্যয় বেড়েছে প্রায় ১৪ লাখ কোটি টাকা। শনিবার এক সেমিনারে এমন তথ্য তুলে ধরে ঢাকা চেম্বার। এ সময় মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের ৯/৬ সুদহার বাস্তবায়নকে দুষল কেন্দ্র ব্যাংক। আগে সরকারের দুর্নীতির দায় ঋণদাতা সংস্থাগুলো কেন দিবে না, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বিগত সরকার ব্যাংক ঋণ ও আমানতের সুদহার ৯/৬ আটকে রাখায় অতিরিক্ত টাকা বাজারে প্রবেশ করে। মূল্যস্ফীতি ১০% উপরে চলে যাওয়া এর অন্যতম একটি কারণ।
ব্যাংক খাত নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে এমন কথা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুদের হার বাড়াতে হয়েছে। এই 9 মধ্যে আপনারা কি খুবই উপকার হয়েছেন, আপনারা কি খুবই গ্রোথ করেছেন। বেসিক্যালি এখন যে হাই ইনফ্লেশন, উনি যে বললো 10% উপরে ইনফ্লেশন, 14% ফুড ইনফ্লেশন, নন ইনফ্লেশন প্রায় 11%, এইটার বীজ কিন্তু তখনই বপন করা হয়েছে। এ সময় ঢাকা চেম্বার জানায়, ঋণের সুদ হার 9 থেকে বেড়ে 14% হয় তাদের ব্যবসার খরচ বেড়েছে। শুধু সুদজনিত ব্যয় বেড়েছে প্রায় 14 লাখ কোটি টাকা। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ডেলিনকুয়েন্সি বাড়ে, মানে ব্যাংকে এনপিএল বাড়ে। কেন? তার কারণটা হচ্ছে এইটাই, যে ওই হায়ার ইন্টারেস্ট রেটে একটা ব্যবসা কতখানি লোন নিতে পারবে, কতখানি লোন সাস্টেন করতে পারবে, সেই ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে আসে। আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বিগত সরকারের দুর্নীতি জানার পরও আইএমএফ, বিশ্ব ব্যাংক সহ ঋণদাতা সংস্থাগুলো অর্থ ছাড় করায় তাদেরও দায় আছে। দুর্নীতির ভাগে কি আইএমএফ হবে না, যে লাইফ লাইন দিল? এই দুর্নীতির ভাগে কি এডিবি হবে না, যে গভর্নমেন্টকে তারা জেনে শুনে দিচ্ছে যেখানে চুরি হয়ে যাচ্ছে টাকা? ওয়ার্ল্ড ব্যাংকে হবে না? আপনি তখনকার দিনে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে যান, এই বিপ্লবের আগে ভূয়সী প্রশংসা অর্থনৈতিক। এ সময় তিনি বলেন, সুদ হার বাড়ানো ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার আরও কৌশল আছে, সেদিকে সরকারকে হাঁটতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। লাগাম টানতে আগস্টে ঢাকায় নামছে গতি নিয়ন্ত্রিত ই রিকশা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত দ্রুতগতির রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম্য কমাতে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে গতি নিয়ন্ত্রিত এইসব ই রিকশা। শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত ই রিকশার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার এইসব ই রিকশা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। যখন 5ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। তারা পরবর্তীতে আমাদের রিকশা চালকদেরকে ট্রেন করবেন। অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, ই রিকশা চালু হবার পর ওইসব এলাকা থেকে অনুমোদনবিহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিরাপদ সড়ক, এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবত বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম ধাপে 300 প্রশিক্ষণার্থীকে ই রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে বক্তারা বলেন, এনসিপি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণমানুষের পাশে থেকে রাজনীতি করবে। গত কয়েক বছরে কয়েক দফা বন্যায় সিলেট অঞ্চলের গ্রামীণ সড়কগুলো ভেঙে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত সড়কগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলজিডি দাবি, সংস্কারে বরাদ্দ চেয়ে পাওয়া যায়নি গত সরকার আমলে, তাই ভোগান্তি শেষ হচ্ছে না। নরসাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। 2017 ও 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে। এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা এসে যোগ দেয় 2024-এর বন্যা।
গত কয়েক বছরে ৩ দফা বন্যায় সিলেট বিভাগের ৪ জেলার ৩৫ উপজেলার অনেক সড়কের অবস্থা নাজুক। কোনো কোনো স্থানে পানির তোড়ে বিলীন হয়ে গেছে সড়ক, ব্রিজ ও কালভার্ট। কিন্তু এইসব সড়ক সংস্কারে বিগত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। স্ট্রেনথেনিং নামে একটা প্রকল্প হয়েছে, যেই প্রকল্পগুলোতে আমাদের উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়কগুলো সেগুলোকে ওয়াইডেনিং করা হয়েছে, স্ট্রেনথেনিং করা হয়েছে। শুধুমাত্র সিলেট বিভাগে এই প্রকল্পটা হয়নি। এ কারণেই মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। নষ্ট হচ্ছে যানবাহন, বাড়ছে পরিবহন খরচও। আজ বিয়ারিং ভাঙি যায়, খাইলে সুইরিং ভাঙি যায়, নানান যত ঝামেলা গাড়ি। 10 দিন পর পর 5,000 টাকার কাম করা লাগে। রুগী নিয়ে এদিকে যাওয়া যায় না, বা বিরাট একটা সমস্যার মাঝে আছে। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যেতে পারতেছে না। জাফলং, সাদা পাথর সহ 5টি পর্যটন কেন্দ্রের যোগাযোগের এই সংযোগ সড়কটির বেহাল দশায় সকলেই ভোগান্তিতে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। মানুষ যদি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যদি বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসিয়া কিন্তু শরীরের বেতা, রাস্তার বেতায় তারা গিয়ে এনজয়মেন্ট কিতা করতো। এলজিইডি বলছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে আগের সরকার আমলে বরাদ্দ চেয়ে করা আবেদন অনুমোদন না হওয়ায় বর্তমানে কাজ করা সম্ভব হচ্ছে না। বিগত 4-5 বছর যাবৎ আমাদের কয়েকটা বড় বড় রাস্তায় আমরা কোনো কাজই করতে পারিনি। আমরা আশায় থাকছি এই প্রকল্প পাস হবে, এই প্রকল্প থেকে হবে, কিন্তু প্রকল্পগুলো পাস হয়নি। জরুরি ভিত্তিতে সিলেট বিভাগের 500 কিলোমিটার সড়ক সংস্কারে 500 কোটি টাকার বরাদ্দ চেয়েছে এলজিইডি। ইকরামুল কবির, সময় সংবাদ, বাইক্কা বিল। তবে পলি বালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রয়োজনীয় তত্ত্বাবধানের অভাবে একসময়ের এই আকর্ষণীয় বিলটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। বাইক্কা বিলের উন্নয়নে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মাছ, পশু পাখির অন্যতম অভয়াশ্রম মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিল। এখানে স্থায়ীভাবে গড়ে ওঠা 6টি অভয়াশ্রমে স্থানীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে হাওর জুড়ে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আকর্ষণীয় পদ্ম, শাপলা সহ অসংখ্য জলজ উদ্ভিদের প্রাণ প্রকৃতি রয়েছে এই বিলে। এছাড়া শীতের সকালে পরিযায়ী পাখি অন্যরকম মুগ্ধতা নিয়ে পর্যটকদের আকৃষ্ট করে। তবে পলিবালিতে ভরাট হয়ে পড়া বিলটির মাছের 6টি স্থায়ী অভয়াশ্রম এখন অনেকটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্ষায় বিলের প্রাণ প্রকৃতি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুধু পানিই আজ কচুরিপানার ছড়াছড়ি। হারিয়ে গেছে মূল আকর্ষণ পদ্মা, শাপলা আর মাখনা সহ অনেক জীববৈচিত্র্য। খাদ্য সংকটে মাছের উপস্থিতি কমেছে। বিল রক্ষণাবেক্ষণে নেই কোনো তত্ত্বাবধায়ক। ভরাট হওয়ার কারণে বিলের মাছটাও আস্তে আস্তে কমের। আগে এই সময় পর্যটক আইতো, আকর্ষণ হতো, তারা শাপলা ফুল, পদ্ম ফুল দেখতো। তো এবার তো কচুরিপানা আসলো, তো কচুরিপানা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিল খনন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানায় সচেতন মহল ও মৎস্য বিভাগ। বাইক্কা বিলটা হচ্ছে মাছের অভয়াশ্রম। এইখান থেকেই মাছ ডিম পাড়ে, হাওরের মধ্যে প্রচুর পরিমাণ মাছ হয়। খুব খনন করে কিভাবে এই জায়গাটা নজরদারি করা যায় এবং এখানে যে সংগঠন আছে তাদের সাথে কোলাবোরেশন করে যাতে আমরা এটাকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারি। তবে বাইক্কা বিল খনন সহ তার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি প্রকল্প প্রস্তাব মৎস্য বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাইক্কা বিলের খননের একটা ডিটেলস পরিকল্পনা আমরা ইতিমধ্যে মৎস্য অফিসারের মাধ্যমে তার ডিজি হয়ে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেই অভয়াশ্রম তার আরও জায়গা পাবে। 2003 সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতি মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের 3টি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে সবজির দাম পাইকারিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল,
স্বস্তির খবর নেই আসলে সবজির বাজারে, কারণ প্রতিটি সবজি কিন্তু পাইকারি পাইকারিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে, যেটি খুচরা পর্যায়ে কিন্তু বেড়ে যায় 15 থেকে 20 টাকা। অর্থাৎ যে এই যে সবজির দরদাম সপ্তাহ ব্যবধানে কিন্তু এই ওঠানামাটি করেছে, অর্থাৎ 5 থেকে 10 টাকা পর্যন্ত পাইকারিতে বেড়েছে। আমি যদি একটু বর্ণনা দিই আসলে যে সবজির দরদামের চিত্র যদি আমি একটু তুলে ধরি, যে এই বাজারে অর্থাৎ আমি আছি ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার। এটি মূলত ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার। এখান থেকে মূলত যারা খুচরা ব্যবসায়ী আছেন সবাই এখান থেকে কিন্তু ভোর থেকে এখানে কেনাবেচা চলে, তারা বিভিন্ন এলাকায় বাজারগুলোতে তারা নিয়ে যান। তো আজকে আমি যে এই বাজারে এসে যেটি দেখেছি যে পাইকারিতে চিচিঙ্গা বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা কেজি দরে, গত সপ্তাহে যেটি ছিল 35 টাকা। এছাড়া ঝিঙা বিক্রি হচ্ছে 40 টাকা, গত সপ্তাহ যেটা ছিল 30 টাকা, অর্থাৎ 10 টাকা বেড়েছে ঝিঙা। ধুন্দল কিন্তু 5 টাকা বেড়ে হয়েছে 30 টাকা। এছাড়া পটল বেড়েছে 4 থেকে 5 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 20 টাকা, এবার এই আজকে 24 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া মুখী কিন্তু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা। বেগুনও কিন্তু বেড়েছে প্রকারভেদে 5 থেকে 10 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া যে কাঁচামরিচ আমরা দেখেছি যে 10 টাকা পাইকারি বেড়ে হয়েছে 40 টাকা। এছাড়া পেঁপে আমরা দেখতে পাচ্ছি যে এই পেঁপে কিন্তু যেটি বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা। এটি কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, একই রকম ছিল গত সপ্তাহে, 2-1 টাকা কমেছে পেঁপে। তবে ঢেঁড়স কিন্তু বিক্রি হচ্ছে 35 টাকা। এটি কিন্তু পাইকারিতে বেড়েছে প্রায় 20 টাকা। এখানে ঢেঁড়স পাইকারির যে রেটটা গত সপ্তাহে ছিল 15 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 35 টাকায়। এই কচুর যে লতি, সেই লতিও কিন্তু 15 টাকা প্রায় বেড়ে গেছে, যেটি গত সপ্তাহে ছিল 15 থেকে 16 টাকা, সেটি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা। অর্থাৎ এই কচুর লতি এবং ঢেঁড়স দুটি পণ্যই কিন্তু প্রায় 15 টাকা বেশি বেড়ে গেছে। এবং আমরা আরও যেটি দেখতে পাচ্ছি যে মিষ্টি লাউয়ের যে দরদাম, সেটি গত সপ্তাহে 15 টাকা ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 18 টাকা। এছাড়া আমরা শশা যদি বলি যে গত সপ্তাহে ছিল 40 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 36 টাকা। এছাড়া কিন্তু বরবটি যে দরদাম, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, সেটি কিন্তু আজকে 50 টাকা বিক্রি হচ্ছে এই পাইকারি দরে। এছাড়া আমরা ধনেপাতার যে খবর জেনেছি, ধনেপাতার দাম কিন্তু এক লাফে 70 টাকা বেড়ে গেছে। আমরা গত সপ্তাহে ধনেপাতার দাম দেখেছি 180 থেকে 200 টাকা, সেটি কিন্তু আজকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এখানে বেশ বড় ব্যবধান কিন্তু রয়েছে এই ধনেপাতার ক্ষেত্রে। এছাড়া অন্যান্য যে শাকগুলো রয়েছে, সেই শাকের দামও কিন্তু বেড়ে গেছে। তা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে এই সবজির দরদামটা মূলত নির্ভর করে সরবরাহের উপরে। চাহিদা কিন্তু বেশি এবং সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিন্তু এই সপ্তাহ ব্যবধানে এই 5 থেকে 10 টাকা, আবার কোনো সবজির প্রকার বেঁধে কিন্তু 15 টাকাও বেড়ে গেছে। অর্থাৎ এই চাহিদা বেশি কিন্তু সরবরাহ কমে যাওয়ার কারণে এই যে দামের বৃদ্ধি সেটি কিন্তু ঘটছে। এবং এই যে দরদাম, আমি পাইকারি দরদামের কথা বলেছি, এবং এই খুচরা পর্যায়ে এই বাজারটি কিছুক্ষণ পরে খুচরা বিক্রি হবে। এই বাজারে কিন্তু যে পণ্যটি 5 টাকা বেড়েছে, সেটি কিন্তু ক্লাফে 15 থেকে 20 টাকা, অর্থাৎ পাইকারি দামের চেয়ে 15 থেকে 20 টাকা বেশি ধরে কিন্তু খুচরা বিক্রি হবে। তো এই ছিল আজকের সবজির দরদামের চিত্র। আমার কাছে এই ছিল আর কি। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে। ফেনী পৌর মৎস্য আড়তে দেশীয় মাছের সরবরাহ কম থাকায় কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। তবে চিংড়িসহ সব ধরনের সামুদ্রিক মাছের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট।
কাকডাকা ভোর থেকেই জমজমাট ফেনীবাজারের পৌর মৎস্য আড়ত। প্রতিদিন কয়েক টন মাছ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আসেন এই আড়তে। তবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে দেশীয় উৎস থেকে মাছ ধরা পড়েছে কম। এজন্য আড়তে কমেছে সরবরাহ। দেশীয় জাতের অধিকাংশ মাছের দাম বেশ চড়া, কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে নাখোশ ক্রেতারা। ট্যাংরা বিক্রি হয়েছে 650-80, তার কাতাল বিক্রি হয়েছে 400-420-30, রুই মাছ বিক্রি হয়েছে 320-300 টাকা। কেউ আবার 50 টাকা বেশি দিয়ে নিছে, কেউ 30 টাকা বেশি দিয়ে নিছে, কেউ 10 টাকা বেশি দিয়ে নিছে, এরকম এর থেকে বেশি না। চতুর্দিকে বৃষ্টির কারণে মাছ আমদানি কম, এজন্য রেট একটু বেশি। ইলিশ মাছ অন্য দিক থেকে আজকে অনেক কম, 1.5 কেজি সাইজ এগুলো আজকে বিক্রি হয়েছে এটা 2200 টাকা। হরিণা বাগদা যেটা এটা এখন সিজন, এটার রেট কম আছে। আর গলদা চিংড়ি যেটা এটা এখন তো সিজন না, এটা রেট বাড়তি। তবে হরিণা ও বাগদা চিংড়ির পাশাপাশি সামুদ্রিক সব ধরনের মাছের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি বিক্রেতাদের। জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তে আড়ত সংখ্যা রয়েছে 45টি, আর এই 45টি আড়তে প্রতিদিন গড়ে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মাছ বেচা বিক্রি হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ইরান যুদ্ধ থামলেও শহীদদের শোকে কাঁদছে তেহরান। রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন হয়েছে, যেখানে ছিল শীর্ষ জেনারেল, বিজ্ঞানী ও শিশুদের কফিন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী অংশ নিলেও যোগ দেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজধানী তেহরানের রেভলিউশন স্কোয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা। এক একটি কফিনে ফুল, পতাকা আর শহীদের ছবি। কাঁদতে কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময়ে পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি। যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে, তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর। আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চাই। ট্রাম্প শুধু নিজের স্বার্থ দেখে, আমাদের ধ্বংস চায়। রাষ্ট্রীয় টিভি জানায়, কুদস ফোর্সের জেনারেল সালামি, হাইজাদে, বাঘিরি এবং 16 জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান, যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে। এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন, ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক, তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে। মালিহা সুহরওয়ার্দী। বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষুব্ধরা। এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতান শিনওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা।
আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে সিনাওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতংতাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে। পড়ছে ইউরোপ। রোম, মিলান, সেভিয়া থেকে শুরু করে প্যারিস পর্যন্ত একের পর এক শহর জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে 44 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ জুড়ে এই তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতালির রাজধানী রোমে শনিবার সকাল থেকে কলোসিয়ামের পাশে ভিড় জমান পর্যটকরা। কেউ ছাতা দিয়ে সূর্যের তাপ ঠেকাচ্ছেন, কেউ ভিজিয়ে নিচ্ছেন রুমাল। শহরের প্রতিটি ঝর্ণার সামনে ছিল দীর্ঘ লাইন। রোম ছাড়াও মিলান, নেপলস আর ভ্যাটিকানে পর্যটকদের ছিল একই দৃশ্য। কোথাও ফ্যান হাতে, কোথাও শীতল পানির ফোয়ারায় মুখ ধুয়ে নিচ্ছেন সবাই। ইতালির নেপলসে তাপমাত্রা পৌঁছায় 36 ডিগ্রি সেলসিয়াসে। শরবতের স্টলগুলোয় উপচে পড়া ভিড়। আবহাওয়া বিভাগ জানায় ইতালির 27টি বড় শহরের মধ্যে 21টিতেই শনিবার ছিল রেড অ্যালার্ট। এমনকি সেন্ট পিটার্স ব্যাসিলিকা ও স্প্যানিশ স্টেপসের মতো ঐতিহাসিক স্থানীয় পর্যটকরা রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান নেন। স্পেনের সেভিয়ায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। স্থানীয় বাসিন্দারা দুপুরে বাইরে না গিয়ে সকালে কিংবা রাতে ঘোরার পরামর্শ দিচ্ছেন। দিনের বেলা রাস্তায় বের হওয়া কঠিন। অনেকে পার্ক কিংবা নদীর ধারে ছায়ায় গিয়ে বসে আছেন। ক্যানারি দ্বীপ থেকে আসা পর্যটকরা বলছেন তারা টেম্পারেচার শকে পড়েছেন। আসলে আমরা যেহেতু মাদ্রিদে আছি এবং এখানে সমুদ্র নেই, কোনো সুইমিং পুলও নেই, তাই এই গরম সহ্য করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ প্রচুর ঘাম হয় আর এটা অস্বস্তিকর। এদিকে ফ্রান্সের দক্ষিণে পারপিনিয়ানে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। রুসিলিওনে সকালেই পারদ ওঠে 36-এ। দেশটির 73টি প্রশাসনিক অঞ্চলে তাপপ্রবাহজনিত কমলা সতর্কতা জারি করেছে মেতেও ফ্রান্স। জুনের এই ভয়াবহ তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শক্তিশালী বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পর্যটন শহর কেপটাউন। দিনের পর দিন টানা বৃষ্টিতে প্লাবিত শহরের প্রধান সড়কগুলো। অচল হয়ে পড়েছে যানবাহন, বাধাগ্রস্ত স্বাভাবিক জনজীবন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। উষ্ণতা। এই সময়টায় প্রবাসীরা যেন নিজেদের মতো করে উপভোগ করেন প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধন। কখনো পরিবার বন্ধুদের সঙ্গে, কখনো আবার কমিউনিটির আয়োজনে আনন্দের সময় কাটান তারা। কানাডা থেকে বিস্তারিত আবু হানিফ শুভ রিপোর্টে। হাড় হিম করা শীতের দেশ কানাডায় জুন থেকে আগস্ট মানেই প্রাণের ছোঁয়া। গাছে সবুজ পাতা, বাতাসে উষ্ণতা আর সূর্য ডোবে প্রায় রাত 9টায়। এই যেন আলোর এক দীর্ঘ উৎসব। 4 ঋতুর মধ্যে গ্রীষ্মই সবচেয়ে প্রিয় কানাডাবাসীর। পার্কে পার্কে বারবিকিউ পার্টি, বন্ধু পরিবার পরিজনের সঙ্গে আড্ডা, গল্প, খুনসুটি আর নানা আয়োজনে ছুটির দিনগুলোতে মেতে ওঠেন তারা। We really enjoy people coming and enjoying being together and meeting and making new friends. Everyone is sharing. It's been very great. বাংলাদেশি প্রবাসীরাও গ্রীষ্মকে রাঙান নিজেদের মতো করে। কমিউনিটির পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ফুটবল টুর্নামেন্টে মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে। সামারে আমাদের স্কুল বন্ধু, আমরা প্রতিদিন পার্কে আসি, আমাদের পার্কে খেলতে ভালো লাগে। আমি সামারে খুব আনন্দ করি, অনেক সাইকেল চালাই পার্কে। পার্কে দিয়ে আমরা ফুটবল খেলতে অনেক মজা লাগে। শুধু বড়রা নয়, শিশুদের জন্য গ্রীষ্ম মানেই আনন্দ। স্কুল বন্ধ থাকায় খেলা, গল্প আর ঘোরাঘুরিতে কেটে যায় দিন। কোনো দল ছুটে যান সৈকতে, কেউ বা যান নদী বা হ্রদে মাছ ধরতে।
উষ্ণ প্রকৃতি আর সম্পর্কের মেলবন্ধনে কানাডার গ্রীষ্মকাল যেন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দ সময়। এই সময়টাতে তারা ফিরে পান দেশ, আত্মীয়তার সুখ স্মৃতি। কানাডার গ্রীষ্মকাল শুধু আবহাওয়ার নয়, এটি সম্পর্কের, মিলনের আর সংস্কৃতির উচ্ছ্বাসের সময়। প্রকৃতির বুক জুড়ে বয়ে যাওয়া উষ্ণ বাতাসের প্রবাসীরা খুঁজেন নিজ দেশের গন্ধ। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। সংযুক্ত আরব আমিরাতের আজমানে কনসুলার সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শহরটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখান থেকেই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পাবেন। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। শিল্পাঞ্চল হওয়ায় শহরটিতে শ্রমিকের সংখ্যা বেশি। পাসপোর্ট সহ নানা সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটে যেতে হয় বাংলাদেশ কনসুলেটে। এতে সময় ও অর্থ দুই খরচ হয়, পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কনসুলার সেবা সহজ ও দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ সমিতির সহযোগিতায় বাংলাদেশ কনসুলেট দুবাই শিল্পনগরী আজমানে চালু করেছে কনসুলার সেবা কেন্দ্র। গেল শুক্রবার এটি খুলে দেওয়া হয়। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং সর্বত্রই এইটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে যারা স্বল্প বেতনে চাকরি করে এবং যারা সাধারণ শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সহায়তা হয় বলে আমি মনে করি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয়নি। কনসুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, প্রতি মাসে এখানে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনসুলেটের বিশেষ টিম মাসে 2 বার এই সেবা কেন্দ্রে ই পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। এছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য, টাইপিং, ভিসা প্রসেসিং, টিকিট করারও সুযোগ সুবিধা পাবেন। আইন কানুন সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাবেন বলে জানানো হয়। এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা একটা সমিতির মাধ্যমে শুরু হলো। তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। কনসুলার সার্ভিস দেওয়া হবে মাসে 2 বার, সুতরাং আমরা প্রতিবারই আশা করি আমরা সহকানিক সেবা দেওয়ার মতো আমাদের সেই ব্যবস্থাপনা এখানে আছে। সেবা কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। আগামীতে সেবা কেন্দ্রের কার্যক্রম সৃজনশীল ও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান কমিউনিটি নেতারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। তৃতীয়বারের মতো সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন আয়োজন করল ঈদ পুনর্মিলনী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন সুইডেনের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। নাচ, গান আর দেশীয় সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনায় সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজধানী স্টকহোম সহ সুইডেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের পদচারণায় মুখর ছিল এই অনুষ্ঠান। ঐতিহ্যবাহী খাবারের দোকান, দেশি পোশাকের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে ছিল এক ভিন্ন মাত্রার পরিবেশ। খাবারের মেলায় ছিল পাটিসাপটার পিঠা, বিরিয়ানি, ভর্তার মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। আর দেশি পোশাকের স্টলে দেখা গেল শাড়ি, পাঞ্জাবি আর আধুনিক ডিজাইনের পোশাকের সম্ভার। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। সবসময় চেষ্টা করি নিজেদের সংস্কৃতি, নিজেদের সাহিত্য, আমাদের যে হাজার বছরের যে ইতিহাস, সেটাকে সবসময় লালন পালন এবং ধারণ করার জন্য আয়োজকরা চমৎকার একটা আয়োজন করেছে, একদম বাঙালির মিলন মেলা। এখানে অনেক ফুড ফেয়ার, কাপড় চোপড় কেনার সাথে খাওয়া দাওয়া এবং সেই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে আমার তো মনে হচ্ছে আমি এই মুহূর্তে সুইডেনের বুকে ছোট্ট একটা বাংলাদেশে আছি। কৃতজ্ঞতা প্রকাশ করি বাঙালি কমিউনিটির আজকে যিনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা ইন্সপায়ার হইতাম না। আমরা সামনে আগে যাওয়ার জন্য আপনাদের এই যে ইন্সপিরেশন
এটা কাজে লাগিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামীতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে সাহস পাবো। প্রবাস জীবনের একঘেয়েমি দূর করা আর সুইডেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় করতেই এই আয়োজন। সেই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি বলছেন আয়োজকরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার খবর। কলম্বো টেস্টের পরই শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেবেন তা জানা ছিল না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। নেতৃত্ব দেওয়ায় দক্ষতার কারণে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে বেশি প্রয়োজন ছিল বলে মত ফাহিমের। যদিও ওয়ানডে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো সে উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিক অফস চেয়ারম্যান। তবে পরিবর্তনের আগে শান্ত মিরাজের সঙ্গে আলোচনা হয়েছিল বলে জানান তিনি। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। 1-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে। ওয়ানডে সিরিজ শুরু হবে 2 জুলাই থেকে। তবে তার আগে আলোচনা নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে। তিনি যে হুট করেই কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন এই বিষয়গুলো আসলে বোর্ড জানতো কিনা নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনসকে জানিয়েছেন। তবে শান্ত হঠাৎ করে এই ম্যাচের পরেই যে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন সে বিষয়ে অনেকটাই অজ্ঞ ছিল ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে বোঝা যায় যে ক্রিকেটার এবং বোর্ডের মাঝে যে একটা দূরত্ব তৈরি হয়েছে অন্তত শান্তর ব্যাপারে। ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি, খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার। এটা যদি না হতো খুব ভালো হতো, বাট সিন্স হি হ্যাজ ডিসাইডেড এটাই ওর সিদ্ধান্ত। আই রেসপেক্ট দ্যাট এবং আশা করব যে ও ক্রিকেটার হিসেবে ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেই অবদানটা ও দলের জন্য রাখবে। আলোচনা হয়েছিল এবং আমার ধারণা ছিল যে ও এটা হলেও আরও পরে হবে। নাজমুল আবেদিন ফাহিম বারবারই প্রশংসা করছিলেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের। প্রশ্ন করেছিলাম এত যেহেতু প্রশংসা করছেন তাহলে কেন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হলো। এই প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধান্বিত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তিনি বিষয়টা আসলে বোর্ডের সিদ্ধান্ত বলেই কাটিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই শান্তর সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ওর রোলটা কী থাকবে সেই সময়টা সেটা ওকে বলা হয়েছে। টেস্টের পর এখন বাংলাদেশের সামনে রঙিন পোশাকের সিরিজ। তবে এই সংস্করণেও খুব বেশি ভালো অবস্থায় নেই বাংলাদেশ। মিরাজ অধিনায়কত্ব শুরু করবেন এই সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে। নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে ভালো কিছুর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। আমাদের বোলিং যেটা নিয়ে আমাদের যথেষ্ট স্বস্তি ছিল, সন্তুষ্টি ছিল গত বেশ কিছুদিন, সেই জায়গাটায় বেশ কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, কিন্তু বলারদের সেই পারফরমেন্সটা দেখিনি গত কিছুদিন। সেটা নিয়ে কাজ হচ্ছে, সেটা নিয়ে কাজ হবে আরও নেক্সট যে কয়টা দিন সময় আছে। বলাররা যদি নিজেদেরকে আবার জাগিয়ে তুলতে পারে, তাদের রিসেন্ট পাস যে পারফরমেন্স ছিল যেটা নিয়ে আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম, তাহলে বোধহয় দল ভালো করবে। শুধু ব্যাটারদের পক্ষে একা তো সম্ভব হবে না, বোলিংয়ে বোধহয় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি, সেটা মেকআপ করতে পারলে আমরা ভালো করতে পারবো। মাঠের বাইরে নানা ইস্যুতে বিসিবি বেশ খানিকটা চাপের মধ্যে আছে। রঙিন পোশাকে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সব আলোচনাকে পেছনে ফেলে নিশ্চয়ই ক্রিকেটাররা চাইবেন নিজেদের সেরা ছন্দ দেখিয়ে লঙ্কা থেকে জয় নিয়ে ফিরতে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এটা বিসিবির নীতিগত সিদ্ধান্ত ছিল। স্কোয়াডের মূল ক্রিকেটারদের উপর চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সিরিজ চলাকালীন শান্তর দায়িত্ব ছেড়ে দেয়া তার ব্যক্তিগত বিষয় হলেও এতে জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। নিজেদের পরিকল্পনা বাধাগ্রস্ত হলেও এখনই 3 ক্যাপ্টেন নীতি থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দল ফিরে আসার পরই চূড়ান্ত হবে সব কিছু। ওয়ানডে, টেস্ট, টি20 ক্রিকেটের 3 ফরম্যাটের জন্য আলাদা 3 অধিনায়ক লাগবে। বিষয়টা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে বেশ জনপ্রিয়। এই সংস্কৃতি তাদের ক্রিকেটে বেশ বড়সড় পরিবর্তন এনে দিয়েছে বলেও বিশ্বাস করেন অনেকে। কিন্তু এই একই ধারা খুব একটা জমেনি ক্রিকেট দুনিয়ার এই অংশে, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের অবস্থান। চেষ্টা করেছেন সবাই, কিন্তু যে সাফল্যের খোঁজে এই পরিবর্তন তার দেখা পায়নি কেউ। বাংলাদেশেও এই ধারা প্রচলিত ছিল একটা সময়। মাশরাফি, সাকিবের সঙ্গে একই সময় লাল সবুজের এক ফরম্যাটের অধিনায়কত্ব সামলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে কয়েক দফা পরিবর্তনের পর আবারও 3 ফরম্যাটে একজনের হাতেই আর্মব্যান্ড তুলে দেয় বিসিবি। কিন্তু শান্ত নিজে থেকে সরে যাওয়ায় টি20তে লিটনকে নিয়ে আসে ক্রিকেট অপারেশনস।
তবে ওয়ানডের পরিবর্তনটা কেন হলো তার জবাব পাওয়া যায়নি কারো কাছেই। অবশেষে সেই জবাব মিলল বোর্ড কর্তার কাছ থেকে, কিন্তু সব হারানোর পর। মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, সেরা ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। আমাদের টপ প্লেয়াররা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি, আমরা ইনকনসিস্টেন্ট, সেই প্রেশারটা করার জন্যেই ক্রিকেট, আমাদের যে ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি, ক্রিকেট অপারেশন বলেন, প্রেসিডেন্ট সবাই মিলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। একটা সিরিজ চলাকালে ড্রেসিং রুমের নেতা বদলে যাওয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এর আগেও এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট। তবে শান্ত মিরাজদের জেনারেশন আসবার পর এবং নতুন প্রেসিডেন্ট বিসিবির দায়িত্ব বুঝে নেয় ধারণা করা হয়েছিল সে ধারা বদলাবে এবার, কিন্তু আখেরে বদলালো না কিছুই। যদিও ঘটনাটিতে নিজেদের দায় এখনো দেখছেন না বিসিবি কর্তা, তিনি দুষলেন শান্তকেই। আমরা ওকে ডিসকারেজ করেছিলাম যে কোনো কিছুই, আমরা এখন চাই না যে কোনো কিছুই সিরিজের মাঝখানে হোক। কথাটা বলছেন, সিরিজটা শেষ হলে একটা সুন্দর বসে, কারণ দে আর অল প্রফেশনাল প্লেয়ার্স, সো তারাও এটা কন্টিনিউ করা উচিত যে সিরিজের মাঝখানে এইসব নিউজ ডাজ এফেক্টস দ্য টিম। সো সেটার জন্য আমার মতে, আমাদের বোর্ডের মতে যে উচিত ছিল যে সিরিজের শেষে ডিক্লারেশনটা দেওয়া। শান্তর এই বিদায়ে আর যাই হোক, বিসিবির 3 ক্যাপ্টেন নীতি যে বড়সড় একটা ধাক্কা খেয়েছে তা হলফ করেই বলা যায়। এই মুহূর্তে নতুন কাউকে খুঁজে নিতে ভালোই ঝামেলা পোহাতে হবে ক্রিক অপসকে, কারণ মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাকি বোর্ডের গুডবুকে আছেন লিটন এবং মুমিনুলের নাম। যদিও সবকিছুই চূড়ান্ত হবে দল ফিরে আসবার পর। আমাদের টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনে ক্রিকেট অপারেশনের যেতে হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ডিপার্টমেন্টের না তো টেস্ট ক্রিকেটে 25 বছরেও পাইপলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ ক্রিকেট বোর্ড। বিকল্পের অভাবে ক্রিকেটাররাও তাগাদা বাড়ায় না নিজেদের উন্নতিতে, এমনটাই মত টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাসের। 2017-তে যিনি দায়িত্ব নিতে এসেও ফিরে যান বোর্ডের উদাসীনতার কারণে। যদিও বিসিবি চাইলে আবারও কাজ করতে চান বাংলাদেশের হয়ে। পাইবাসের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। রিচার্ড পাইবাসের সাথে টাইগার ক্রিকেটের একটা অম্ল মধুর সম্পর্ক। কখনো তিনি এসেছেন কিন্তু থিতু হতে পারেননি, আবার কখনো এসেছেন তবে চাকরিটা ঠিক সময় মতো হয়নি। সেই রিচার্ড পাইবাস এখন বাংলাদেশে আবারও এসেছেন, তবে জাতীয় দলের হয়ে নয়, বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের হয়ে ক্রিকেট শেখাচ্ছেন এই অভিজ্ঞ কোচ। সো রিচার্ড, ইটস বিন আ লং টাইম, হোয়াট ব্রিংস ইউ হেয়ার অ্যাগেইন? So I got an invitation to come and work with the Bashundra Group. I was contacted and the vision was shared for the program. I was really excited about it, and I wanted to be able to come and contribute. I have the facilities which have been developed here are absolutely incredible. হাতুরু সিংহে পরবর্তী সময়ে বিসিবির ডাকেই বাংলাদেশে আসেন। লম্বা বৈঠকে কাজ করার আগ্রহ আর টাইগারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জানান। তবে এরপর 1 মাসেও বোর্ডের কাছ থেকে সাড়া পাননি। যখন ডাক আসে ততক্ষণে এই ইংলিশকে বাগিয়ে নেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। I had finished up with the West Indies, and then the West Indies asked me to go back to look after the high performance program. And actually, BCB reached out to me literally one day after I'd signed with the West Indies. Otherwise, I would have been back here. মুলতান টেস্ট থেকে শুরু করে 2012-তে হেড কোচের ভার। টাইগার ক্রিকেটকে বেশ কাছ থেকে দেখেছেন এই ক্রিকেট মাস্টারমাইন্ড। তার মতে সময়ের সঙ্গে দেশের পাইপলাইন সমৃদ্ধ না হওয়াতেই এমন অবস্থা বাংলাদেশের। The big challenge for every cricket board is to have depth. Is that was a really good group of players. What you want is an equally strong group just underneath that, creating as much selection pressure as possible, which really drives up the performance of the incumbents in the senior side. So you want selection pressure under 19 in your academy, in your high performance, in your international setup, and when you've got that driving up the performance within your senior side. And I don't know whether that was necessarily there in those days, because you need wave after wave after wave of players. গত 25 বছরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তো পারেইনি, বরং টাইগার ক্রিকেটের মান কমেছে প্রথম শ্রেণীতেও। They could only be as strong as the first class cricket was at the time. The game has definitely evolved. The standards in international cricket have improved for Bangladesh, just to really build a very strong pathway. If you get a chance to coach BD national team in the future,
So what will be your decision? You know, Phil won the World Cup in 2016 with the West Indies, and I actually was director of cricket, and I targeted Phil because I saw the good work that he'd done developing the Irish side. So you know, the Phil will be busy with that, but of course, you know, if there was an opportunity in the future, they would definitely be considered. 3 মাসের চুক্তিতে বসুন্ধরার সঙ্গে কাজ করবেন পাইবাস। ব্যাটে বলে সব মিললে ইংলিশম্যানকে লম্বা সময়ের জন্যও দেখার সম্ভাবনা কম নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়ালে প্রথম দিনে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলেছেন প্রবাসী ফুটবলাররা। প্রচণ্ড গরমে ফিটনেস ঠিক রেখে স্কিল ডেভেলপ করায় মুনশিয়ানা দেখিয়েছেন তারা। এ সময় তাদের খেলা পর্যবেক্ষণের জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাব্রেরা। ফিটনেস কিছুটা ঘাটতি দেখলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক পর্যবেক্ষক দল। প্রথম দিন 2 ধাপে অনুষ্ঠিত হয়েছে ট্রায়াল কার্যক্রম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ। জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় পদার্পণ এক ঝাঁক প্রবাসী ফুটবলারের। কারণ লাল সবুজের হয়ে হামজা সমিতদের দেখানো পথে হাঁটতে চান তারাও। তাই তো ট্রায়ালের শুরুটা হলো হাস্যোজ্জ্বলভাবেই। 2 ধাপে অনুষ্ঠিত হয়েছে বাফুফে নেক্সট গ্লোবাল স্টার মেগা ট্রায়ালের প্রথম দিন। সকালে 22 জন জুনিয়র ফুটবলার এবং পরবর্তী ধাপে অংশ নেন সিনিয়ররা। ওয়ার্ম আপ শেষে ম্যাচ সিনারিওতে ফুটবলারদের সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাফুফের অভিজ্ঞ কোচিং প্যানেল। ট্রায়ালে অংশ নেওয়া বেশিরভাগ খেলোয়াড়ই ইউরোপ অঞ্চলের। প্রথম দিনের কার্যক্রমে বাংলাদেশের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ ছিল তাদের। গরমের কারণে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হয়েছে এই ফুটবলারদের। তবুও নিজেদের প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা ছিল ট্রায়ালে অংশগ্রহণকারীদের। একটু চ্যালেঞ্জিং, সবাই অনেক ভালো খেলছে আলহামদুলিল্লাহ। মানে আমি 2টা গোল করছি, লেটস সি। সবাই বলতেছে আর কি একটু খুব বেশি গরম। মানে আমি ইউজড টু আছি, টু বি অনেস্ট। আমি আর আসছি বাংলাদেশে। ভালো লাগবে। It's the only way is up, so it's good. I'm excited. I hope I select. It's not my decision. At the end of the day, it's who the coaches think are the best players and who perform the best. I'm here to play my best football. প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হেড কোচ হাভিয়ার কাব্রেরাও। সঙ্গে এনেছিলেন নিজের সহকারী হাসান আল মামুনকে। দূরে গ্যালারিতে বসে ফুটবলারদের গতি, ফিটনেস, স্কিল সবকিছুই পর্যবেক্ষণ করেছেন। তবে মূল ট্রায়ালটা চলছে দেশীয় 6 অভিজ্ঞ কোচের হাত ধরেই। অংশ নেওয়া ফুটবলারদের নিয়ে বেশ ইতিবাচক তারা। ওদেরকে একটু টাইম দেওয়া দরকার, যেটার জন্য আমরা 3 দিন রেখেছি। আমার মনে হয় যে বিভিন্ন পজিশনের প্লেয়ার, আজকে একটা ফ্রি কিকে গোল দেখলাম। সো কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি। ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। তারপর ফিউচার আছে, প্রসপেক্টার্স আছে। বাচ্চাদের যে হলো অবজারভেশন, গরম, আসলে তো ওনারা শীত প্রধান দেশে থাকে, তো আবহাওয়াটা দেখবেন যে আমাদের জামাল ভুঁইয়া কিন্তু ফিট হইতে 1.5 বছর সময় লাগছে। শুধু এই ট্রায়ালেই শেষ নয়, এরপর এমন আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। জাতীয় স্টেডিয়ামে শেষ হলো প্রথম দিনের মতো ট্রায়াল কার্যক্রম। তবে শুরুর দিনে গরমের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হয়েছে এই প্রবাসী ফুটবলারদের। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে চায় এই ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের নারীরা। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন। শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য নির্ভর দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। অন্যদিকে তারুণ্য অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বাহরাইন। মিয়ানমারের থুন্না স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। লড়াইটা অসম, কিন্তু লক্ষ্যটা স্থির। র্যাঙ্কিংয়ে পার্থক্য 36 ধাপ। তবে এশিয়ান কাপ বাছাই পর্ব নিশ্চিত করার স্বপ্নে বুট টানা 2 বারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের মেলে ধরার পালা লাল সবুজ বাহিনীর। বড় মঞ্চের বড় এই চ্যালেঞ্জের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দলের জন্য বড় সমস্যা অনুশীলনের সময়সূচি। বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে 3 ম্যাচের 2টি মাঠে গড়াবে সন্ধ্যায়। তবে বাংলাদেশ দল অনুশীলন করেছে সকালে। ম্যাচের সময়ের সঙ্গে প্র্যাকটিসের সময়ের তারতম্য কিছুটা ভোগাতে পারে দলকে। যদিও নিজেদের সেরা প্রস্তুতির পাশাপাশি দলগুলোর খেলার ভিডিও বিশ্লেষণ করে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিয়েছে বাংলাদেশ।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচের আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ইউএইর বিপক্ষে পুরো নতুন এক দল নিয়ে মাঠে নামেন পিটার বাটলার। দুই ম্যাচের দুটিতেই হারের সম্মুখীন হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে সাফজয়ী দলটা। এরপর জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 2 ম্যাচের ড্র ও আত্মবিশ্বাস জুগিয়েছে আফিদা রিপাদের। সেখান থেকে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছে বাটলার বাহিনী। অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 ও জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ কোচ। প্রতিপক্ষ নামে ধামে এগিয়ে থাকলেও লড়াইয়ের আভাস দিলেন বাটলার। এই টুর্নামেন্টে এর আগে কখনো কোয়ালিফাই করতে না পারলেও এবার ভালো কিছুর প্রত্যাশা কোচের। দলের সবার সম্মিলিত চেষ্টায় বাছাই পর্ব নিশ্চিতের সম্ভাবনাও দেখছেন তিনি। জাতীয় দল, অনূর্ধ্ব 20 ও 17 দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল। আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইউএই, ইন্দোনেশিয়া, জর্ডানের বিপক্ষে 4টি ম্যাচে খেলেছি। আমাদের প্রস্তুতি ভালো আছে, ইতিবাচক কিছুরই আশা করছি। ফুটবলে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। এই টুর্নামেন্ট খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। মিয়ানমার শক্তিশালী দল, বাহরাইন ফিজিক্যালি স্ট্রং টিম, তারা ডেভেলপিং টিম। কোনো দলকে ছোট কিংবা বড় করে দেখা ঠিক হবে না। আমরা সব দলের খেলার ভিডিও বিশ্লেষণ করেছি। আমাদের তরুণ দল ইউএইর বিপক্ষে খেলেছে, সেটা আমাদের জন্য ভালো ছিল খুব। জর্ডান আর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলাও আমাদের শক্তি সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। আমরা এই টুর্নামেন্টের আগে কখনো কোয়ালিফাই করিনি। আমার দলে তরুণ ফুটবলারদের নিয়ে আমি খুব আশাবাদী। আমাদেরকে বাস্তবতা চিন্তা করে খেলতে হবে। আমি বলবো দলের সবাই যদি নিজ নিজ জায়গা থেকে ভালো খেলে তাহলে এই টুর্নামেন্ট কোয়ালিফাই করা সম্ভব। এদিকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে নামার আগে ইউএইর বিপক্ষে 2টি ম্যাচ খেলেছে বাহরাইনও। 2 ম্যাচের 2টিতে ড্র করে ভালো প্রস্তুতি সেরে নিয়েছে তারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দ্য রেডস। আমাদের প্রস্তুতি খুব ভালো আছে। আমরা ম্যাচের সময়ের সঙ্গে মিলিয়ে অনুশীলন করতে পেরেছি। আমাদের 3টি ম্যাচ খেলতে হবে। আমাদের দল তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া। আশা করছি আমরা ভালো কিছুই মাঠে করে দেখাবো। এশিয়ান কাপ বাছাইয়ের কঠিন মিশনের আগে দলের তরুণদের নিয়ে আশাবাদী কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয়র আগে স্থানীয় ভোট নয়। নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েও নতুন উদ্যমে রাজনীতির মাঠে জামায়াত। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা সেক্রেটারি জেনারেলের। বুলেটের পর এবার হবে ব্যালট বিপ্লব। এনসিপি ক্ষমতায় গেলে বিচার হবে আওয়ামী আমলের আর্থিক কেলেঙ্কারির। ব্যবসা খাতে নৈরাজ্যের জন্য বড় ব্যবসায়ীদের দুষলেন নেতারা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ, ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে গ্রেফতার 3। এবং জুলাইয়ে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার উপর, জানালো কেন্দ্রীয় ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকেও। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।